তুরাগ নদের পানিতে কয়েকজন ছাত্রলীগ আওয়ামী লীগ নেতা কর্মীর মরদেহ পাওয়া গেছে এবং আরো কয়েকজন নিখোঁজ আছেন। 22 তারিখ আওয়ামী লীগের যে 23 জুনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে মিছিল হয়েছিল, সেখানে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং পুলিশ মিলে, যৌথ বাহিনী মিলে যে অভিযান চালিয়েছিল, সেই অভিযানের মধ্য দিয়ে কি করে এই কয়েকজনের মরদেহ তুরাগে গিয়ে পড়লো, নাকি তুরাগে ফেলে দেওয়া হলো, নাকি হত্যার পরে তাদেরকে তুরাগে ভাসিয়ে দেওয়া হয়েছিল গুম করার জন্য, নানা প্রশ্ন যখন সামনে আসছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ভাবে প্রচার পাচ্ছিল, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের সবাই এই বিষয়টিকে একেবারেই তুমুল আলোচনায় নিয়ে এসেছে অভিযোগ আকারে, যেটি দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। কিন্তু গতকালকে সরকার, অর্থাৎ সরকারের পুলিশ বা প্রশাসন, পুরো বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে তারা বিবৃতি দিয়ে ব্রিফিং করে উড়িয়ে দিল এবং বলল এই ঘটনা পুরা মিথ্যা, অপপ্রচারে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হলো এবং বিভ্রান্তির শিকার না হওয়ার জন্য আহ্বান জানানো হলো। এর পরক্ষণেই এই সরকারের অন্যতম এক ধরনের বলা যায় আশীর্বাদ পুষ্টই যে বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো, তারা অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে বের করে আনলো যে আওয়ামী লীগের অভিযোগ যেটি, সেই অভিযোগই সত্যি। এ পর্যন্ত যে 3 জনের মরদেহ পাওয়া গেছে, তারা যে আওয়ামী লীগের এবং ছাত্রলীগ বা যুবলীগের অন্য অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং এই লাশ যে পাওয়া গেছে সেটি প্রমাণিত। অর্থাৎ প্রথম আলোর সংবাদেই বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। এখন কি করবে সরকার? সরকার কেন তুরাগের এই লাশ গোপন করার চেষ্টা করলো? আপনিও গতকালকে থেকে আমি দেখলাম যে আপনি বিভিন্ন ভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন, এর মধ্যে প্রথম আলোর খবরটিও আপনার নজরে এসেছে। প্রশ্নটি হলো, কেন সরকার এই তুরাগের লাশ চাপা দেওয়ার চেষ্টা করলো, গোপন করার চেষ্টা করলো, কিংবা মিথ্যা বলে তারা জানান দিল? কি ব্যাখ্যা আছে আপনার? শুরুতেই আমি যে বিষয়টা অবতারণা করতে চাই যে এই তুরাগ হত্যাকাণ্ড, যে 7 জন আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মী যারা নিখোঁজ হয়েছে এবং তার মধ্যে 3 জনের লাশ ভেসে উঠেছে তুরাগ নদীতে। বিভিন্ন সামাজিক মাধ্যম এবং পত্রপত্রিকা মাধ্যমেই আমরা জানতে পেরেছি যে 3টি লাশ এখন পর্যন্ত পাওয়া গেছে, যার মধ্যে অন্যতম মোহাম্মদ সুমন, 17 বছর বয়সের ছাত্রলীগের একজন কর্মী, আরিফ হাসান রাকিব এবং রনি মোল্লা। এই 3 জনকে তাদের পরিবার আইডেন্টিফাই করেছে, এটা তাদের লাশ। লীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাদের মোবাইল ফোন বা অন্যান্য যে ডিভাইস তারা ব্যবহার করে, ফেসবুক বা অন্যান্য বিষয়ে, সেখানে আওয়ামী লীগের আন্দোলন সংগ্রাম বা অন্যান্য বিষয়ে কিছু আলামত সেখানে পাওয়া গেছে। আপনি যেটা উল্লেখ করেছেন যে প্রথম আলো অনুসন্ধান নিয়ে একটি প্রতিবেদন উল্লেখ করেছে, সেখানে 2 পক্ষের, সরকারি সংস্থারই 2টি পক্ষের বিবৃতি এখানে উল্লেখ করেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই বিএনপি সরকার, যে সরকার মূলত এই দানবীয় ইউনূস সরকারের ধারাবাহিকতা রক্ষা করে সরকার পরিচালনা করছে, মানুষের প্রত্যাশা ছিল জবরদখলকারী অবৈধ সুদখোর ইউনূসের যে সরকার, যেটা ডিপ স্টেটের ষড়যন্ত্রে বাংলাদেশে ইমপ্লান্ট করা হয়েছিল যাদেরকে, এবং তারা 18 মাসের মাথায় তারা বিদায় নিয়েছে। একটা পরিবর্তন হয়তো সূচিত হবে, ধারণা ছিল নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তাদের। অত্যন্ত বেদনাদায়ক যে ঘটনা, হত্যার যে হোলি উৎসব, সেই 24 জুলাই, মিড জুলাই, অর্থাৎ জুলাইয়ের 16 তারিখ থেকে শুরু হয়েছিল,
সেই স্নাইপার গান দিয়ে হত্যাকাণ্ড সংগঠিত করে সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে খেপিয়ে তুলে সেই সরকারের বিদায় ঘটিয়ে তারপরে আওয়ামী লীগের উপরে এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ তাদেরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে যে হত্যার হোলি খেলা চলছিল, বিএনপি ক্ষমতায় এসেও সেই হোলি খেলা অব্যাহত রেখেছে এবং যার মাত্রা অনেকাংশে বেড়ে গেছে। বিশেষ করে এই 3 মাসের মাথায় বিএনপি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে, তারা অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করার পরে তাদের উপরে যে স্টিম রোলার চালাচ্ছে, যে কোনোভাবে তাদেরকে মিছিল সমাবেশ, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া কোনো কিছু করতে দেবে না, বাড়িতে থাকতে দেবে না। অর্থাৎ তারা মিশন নিয়েছে আওয়ামী শূন্য করা বাংলাদেশকে। আগামী এই 23শে জুন আওয়ামী লীগ 77 বছর বয়সী যে সংগঠন, সবচেয়ে প্রাচীনতম সংগঠন বাংলাদেশে, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 22শে জুন ওই তুরাগ এলাকায় একটা মিছিল বের হয়েছিল এবং সেই মিছিল থেকে 7 জনকে বিএনপি জামাতের সন্ত্রাসীরা পুলিশ সহ সেখান থেকে গ্রেপ্তার করে এবং তাদের আজ পর্যন্ত 7 জনের কোনো হদিস পাওয়া যায়নি। 3 জনের মরদেহ উদ্ধার করে তাদের শনাক্ত করা হয়েছে যে তারা তুরাগ নদীতে ভাসছিল লাশ হয়ে। তাহলে আরো 4 জন কোন জায়গায় ভাসছে? আমি এই জায়গাটায় যেটা আলোকপাত করতে চাই তৌফিক ভাই, এটা শুধুমাত্র তুরাগে বা এই টঙ্গীতে এখানে সীমাবদ্ধ নয়, আশুলিয়া বা টঙ্গী এলাকায়। আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন এই 23শে জুন উপলক্ষে সারা দেশে একটা ক্র্যাকডাউনে নেমেছে এই সরকার। রাজধানী ঢাকা শহরে তারা অতিরিক্ত 18,000 পুলিশ সদস্য মোতায়েন করেছে। আওয়ামী লীগ কিন্তু কোনো কর্মসূচি দেয় নাই যে এই দিন মিছিল সমাবেশ বিক্ষোভ বা ইত্যাদি করবে না। এই দিবসটা ইতিহাস খ্যাত ঐতিহ্যবাহী আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে যে 1949 সনের 23শে জুন যে সংগঠনের জন্ম হয়েছিল রোজ গার্ডেনে, যে সংগঠনের নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে অর্জন, 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 54 যুক্ত ফ্রন্টের যে নির্বাচন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, সেই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করা সহ 70 যে নির্বাচনের যে ভূমিধস বিজয় এবং সেই বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্ম, সেটা এই আওয়ামী লীগের হাত দিয়েই হয়েছে। তো সেই দলটাকে এই দানব এনুজ সরকার প্রথমে নিষিদ্ধ ঘোষণা করে, সেটাকে আইনে রূপ দেয় এই বিএনপি সরকার করে, এবং সেই দলকে আর মাঠে ঘাটে ঘরে কোনো জায়গায় দাঁড়াতে দেবে না এবং তাদের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশে বক্তব্যে বলে যাচ্ছে যে যেখানে আওয়ামী লীগকে পাওয়া যাবে সেখানে তাদেরকে নিশ্চিহ্ন করা হবে, তাদেরকে হত্যা করা হবে, তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান একদিকে যেমন গুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, তাদেরকে আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনার দোসর হিসেবে আখ্যা দিয়ে তাদেরকে গণপিটুনি দিয়ে মব সন্ত্রাস করে পুলিশের হাতে দেওয়া হচ্ছে, তাকে জেলে পোড়া হচ্ছে এবং জেলের মধ্যে একের পর এক মৃত লাশ বের হয়ে আসছে, মানে মন্ত্রী পদমর্যাদা থেকে এমপি পদমর্যাদা এবং ছাত্রলীগের কর্মী পর্যন্ত। এবং যার একটা নজির আমি দেই, আমার নিজের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়। সেই মধুখালী উপজেলাতে প্রান্ত মির্জা নামে একটি ছাত্রলীগের ছেলে, যে একজন চাকুরিজীবী শ্রমিক এবং অন্যদিকে সে কম্পিউটার নিয়ে সে নিজে একটা মানে ব্যবসা করে মধুখালী বাজারে। লুঙ্গি পরিহিত সেই প্রান্ত মির্জার বাড়িতে, এই মধুখালীতে তার বাড়ির সামনে গিয়ে সাদা পোশাকে ডিবি ফরিদপুর শহর থেকে 16 মাইল দূরে মধুখালীতে গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযোগটা কি? একটি ভিডিও সেখান থেকে প্রচার হয়েছে, সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 3-4 জন ডিবি কর্মকর্তা
সিভিল ড্রেসে, তারা সেখানে গিয়ে তাকে ধরে তাকে কান ধরায় দাঁড় করাইছে এবং উপর্যুপরি তাকে চর থাপ্পড় মারছে এবং তার দুই গালে ঠাস ঠাস করে চর দিচ্ছে এবং ফোন করে অন্য সদস্যদেরকে নিয়ে এসে গাড়ি নিয়ে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তার মা তাকে জিজ্ঞাসা করে তার অপরাধটা কি, তার বিরুদ্ধে অভিযোগটা কি। কোনো অভিযোগের কোনো বর্ণনা নাই, তার বিরুদ্ধে কোনো মামলা নাই। তাহলে তাকে কি করা হলো, সেখান থেকে সেইভাবে তাকে মারপিট করে তাকে তুলে ফরিদপুরে নেওয়া হলো। মাত্র 5 ঘন্টার ব্যবধানে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। পুলিশের তত্ত্বাবধানে থেকে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর পরে তারপরে যেখানে জানা গেল তার মার কাছে যে প্রথমে তার কাছে 65,000 টাকা চাওয়া হয়েছে, তারপরে 1 লক্ষ টাকা চাওয়া হয়েছে, যে এই টাকাটা দিলে তখন তার বিরুদ্ধে মামলা হবে না। এই যে পুলিশের এবং বিএনপি জামাতের এই যে কি বলে মব সন্ত্রাস করে তাকে ধরে নিয়ে পুলিশে দিয়ে তারপরে টাকার বিনিময়ে তাদের সঙ্গে নেগোসিয়েশন করা, এটা একটা ধারাবাহিক নির্যাতনের একটি অংশ। যদি ধরে নেই যে তাকে জেলখানায় নেওয়া হলো, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করে তার মানে যে বিচার করা দরকার বিচারে সুপর্দ করো, আপত্তি নেই, কিন্তু তাকে লাশ হয়ে ফিরে আসতে হলো কেন? এবং পুলিশ পরের দিন দেখলাম যে পুলিশ কর্মকর্তা সেখানে প্রেস ব্রিফিং করে সেখানে বর্ণনা দিচ্ছে যে তার গায়ে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায় নাই, মারের দাগ পাওয়া যায় নাই, রক্তক্ষরণ, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। একজন সুস্থ সবল ছাত্রলীগের কর্মী, একটি যুবক, তাকে আপনি নিয়ে গেলেন 5 ঘন্টার মাথায়, তার মাথায় রক্তক্ষরণ হলো কেন হলো তার কোনো ব্যাখ্যা নেই, জবাবদিহি নাই। ভিডিও বার্তার মধ্যে আমরা যারা সাধারণ জনগণ দেশ এবং বিদেশ থেকে লক্ষ্য করলাম যে তাকে উপর্যুপরি থাপ্পড় মারা হচ্ছে। এই যে থাপ্পড় জনসমক্ষে করা হয়েছে, পুলিশের কাস্টডি দিয়ে তাকে কি করা হয়েছে আমরা জানি না, আমরা জানতে চাই। এবং পুলিশ কাস্টডিতে এই যে হত্যাকাণ্ড, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং গুম খুনের যে অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আনা হয়, আমরা হয়তো মানে হাতে গোনা 2-4টা ঘটনার সেই সময়কার বর্ণনা আমরা জানতে পারি, কিন্তু এখন প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। বিশেষ করে বিএনপির 100 দিনের মধ্যে প্রতিদিনে গড়ে 6টা করে খুন হয়েছে এবং 100 দিনে 605 জন নিহত হয়েছে টিআইবির রিপোর্ট অনুযায়ী। তাহলে টিআইবির কাছে হয়তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সকল রিপোর্ট তার কাছে নাই। আমরা একইভাবে দেখি যে চট্টগ্রামের সাতকানিয়ায় নুরুল আলম নামে যুবলীগের এক কর্মী, তাকে এভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং সে হাসি মুখে ভিক্টরি সাইন তুলে সে যাচ্ছে, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে। সেই ভিক্টরি সাইনের পরে দেখা গেল 1 রাত্রের মধ্যে সেই ছেলে তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে। কারাগারের ভিতরের ভিডিও চিত্র বাইরে প্রকাশ হয়েছে এবং তাকে বেদম মারপিট করা হয়েছে। সে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছিল, তারপরে সকালে তার নিথর দেহ পাওয়া গেছে মৃত অবস্থায়। শোনা যাচ্ছে যে বিএনপির গুন্ডারা ডিবি পুলিশকে টাকা দিয়ে হায়ার করে নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করে তাকে হত্যা করাইছে জেলখানার মধ্যে। এবং এই যে চট্টগ্রাম সাতকানিয়া যুবলীগের হত্যাকাণ্ড, এই মধুখালীতে প্রান্ত মির্জার হত্যাকাণ্ড, আপনি লক্ষ্য করবেন যে রাজনীতি করার যে মৌলিক অধিকার প্রতিটি নাগরিকের আছে সারা পৃথিবীতে। আপনি কোন একটা মানুষ তার বিশ্বাস, তার ভোটদানের সক্ষমতা, তার মানে ইচ্ছা পূরণের যে অধিকার গণতন্ত্র যাকে দিয়েছে, এই পুলিশ বিশেষ করে এতদিন এনসিপি, জামাত, শিবির এবং বিএনপি মিলে যে হত্যাকাণ্ড করত, তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে এই পুলিশের ডিবি এবং সেনাবাহিনী, সেনার সদস্যরা। আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে 6টা জেলায় এই বিএনপি সরকার নতুন করে আবার সেনাবাহিনী মোতায়েন করেছে এই 23শে জুনকে সামনে রেখে। কেন এমন কি ঘটনা ঘটেছে যে সারা দেশে তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সেনাবাহিনী সেই ইউনূসের আমল থেকেই বহাল আছে, তাদেরকে ফেরত নেওয়া হয়নি। নতুন করে আবার কেন সেনাবাহিনী নিয়ে এসে এই 6টা জেলায় মোতায়েন করা হলো এবং কয়েকটা পৌরসভায় মোতায়েন করা হয়েছে, গাজীপুর,
আপনার কি বলে নারায়ণগঞ্জ, ঢাকা, গোপালগঞ্জ ইত্যাদি শহরে। তো তাহলে 18,000 পুলিশ, আপনি প্রায় 93,000 না 96,000 সেনা বাহিনী সারা দেশে, তার সঙ্গে আছে বিজিবি, তার সঙ্গে আছে র্যাব, এবং সম্প্রতি সোচ্চার হয়েছে ডিবি, এনএসআই, ডিবি, শোনা যায় ডিজিএফআই। তাহলে বাংলাদেশ কি একটা সোমালিয়া, বাংলাদেশ কি একটা ইথিওপিয়া, নাকি বাংলাদেশ একটি সিরিয়ার দিকে ধাবিত হচ্ছে, যে যেখানে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে, আপনি যদি ধরে নেই যে আওয়ামী লীগ অপরাধ করেছে, আদালতে কোনো জায়গায় প্রমাণিত না যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে কোনো অপরাধ সংগঠন করেছে। আওয়ামী লীগের যদি কোনো নেতা, কোনো কর্মী যদি কোনো অপরাধ করে থাকে, সেটা ফৌজদারি দণ্ডবিধির আওতায় নিয়ে এসে তার বিচার করা হোক। আজকে আদালতে বিচার পাওয়ার জন্য কোনো পরিবেশ নাই। কোনো বিচার প্রার্থী আদালতের কাছে, পুলিশের কাছে কোনো বিচার চাইতে পারে না। এই বাংলাদেশ একটা মানে কি বলবো, রক্তের হোলি খেলার দেশে রূপান্তরিত হয়েছে, এবং বিএনপি এমন দিকে ধাবিত করছে যে আপনি আরেকটা বলেন। আমি একটু আপনাকে এই যে আপনি যে বিবরণগুলো দিলেন, আমরাও এগুলো প্রতিদিনই দেখছি এবং গণমাধ্যমে আসছে বিভিন্ন ভাবে। তো এই কাণ্ডগুলো বা এই যে হত্যাকাণ্ডগুলো যাই হচ্ছে, যেভাবেই হচ্ছে, গতকালকে সরকারের পক্ষ থেকে মানে পুলিশ কেন এমন ভাবে বিষয়টাকে একদম সরাসরি মিথ্যা বলে দিল? তাহলে এখন আজকে যে প্রথম আলোতে যে সংবাদটি এসছে, তারা তো তথ্য প্রমাণ নিয়েই করেছে। এখন সরকার তাহলে কি করবে? এই যে তারা যে অন্যদেরকে মিথ্যুক বানাতে গিয়ে নিজেরা যে এখন মিথ্যুক হয়ে উঠলো, এটার কি হবে? এটা কেন করছে? এটা করছে হচ্ছে যে আপনি যখন মিথ্যার উপর আপনার বসতি আপনি গড়ে তোলেন, মিথ্যাচার ছাড়া আপনার অন্য কোনো গতি নাই। মনে করেন একই পুলিশ ডিপার্টমেন্ট, তারা তদন্ত করে একটা রিপোর্ট দিয়েছে, পুলিশের অন্য আর একটা বিভাগ এবং ওই কি বলে আপনার ফায়ার ডিপার্টমেন্ট, নৌ পুলিশ, তারা মিলে অন্য রিপোর্ট দিয়েছে, এবং তাদের মধ্যে সমন্বয় নাই, সামঞ্জস্য নাই। কারণ একটা মিথ্যা মানে আরেকটা মিথ্যাকে দিয়ে তারা ঢাকার চেষ্টা করছে। সত্য কোনো সময় গোপন রাখা যায় না, এটা লুকানো যায় না। যেটার প্রমাণ হচ্ছে প্রথম আলোর এই প্রতিবেদনের মধ্য দিয়ে সেটা প্রকাশিত হয়েছে। আর প্রতিনিয়ত এই সরকার, এই যে 4 মাস বয়সী সরকার, তারা প্রতিটা জিনিস তারা মিথ্যাচারের উপরে দিয়ে চালানোর চেষ্টা করছে। আমরা যদি লক্ষ্য করি যে বিএনপির প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান সাহেব, উনি সংসদে বসে থাকেন, যে কোনো সংসদ সদস্য কোনো প্রশ্ন করছেন, সংসদীয় মানে রীতি যেটা আমাদের ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে, যে কোনো প্রশ্ন করলে রিলেভেন্ট মিনিস্টার তার উত্তর দেবে, অথবা সংসদ নেতা বা প্রধানমন্ত্রী তার উত্তর দেবে। আজ পর্যন্ত কি দেখেছেন যে তারেক রহমান কোনো প্রশ্নের উত্তর দিয়েছে, অথবা অন্য কোনো রিলেভেন্ট মন্ত্রী সেটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে? কারণ মনে হচ্ছে এখানে আর একজন আবির্ভূত হয়েছে, সালাউদ্দিন নামক, মানে একটা শ্যাডো প্রধানমন্ত্রী। তিনি সকল মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ, তিনি সকল কাজের কাজী। এবং সেই সালাউদ্দিন সাহেবের গতকাল দেখলাম এই সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে, তিনি থানায় গিয়ে পুলিশকে নির্দেশ দিচ্ছেন যে বিএনপির দলের কেউ যদি এসে থানায় কোনো অভিযোগ দায়ের করে, সাথে সাথে সেটাকে নথিভুক্ত করতে হবে, মামলা আকারে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থানায় গিয়ে সেটা বলতেছেন, তার পাশে বাইরেই আপনার বিজিবি, মিলিটারি এবং পুলিশ দ্বারাই আছে। তো এই যে মিথ্যাচারের একটা সরকার, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করত, প্রকৃত ফ্যাসিজমের চিত্র তাদের কাছ থেকে বের হয়ে আসছে। এবং আমরা যারা এই মানবাধিকার নিয়ে কাজ করছি দেশে এবং বিদেশে, অব্যাহতভাবে এই সমস্ত তথ্য ভিডিও ফুটেজ সহ, পত্রিকার নিউজ সহ আমরা প্রতিনিয়ত তুলে ধরছি। আমরা সেই মৃত জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, ভলকার তুর্ক যে একটা ফার্সিক্যাল রিপোর্ট বাংলাদেশে যায় দিয়ে আসছিল, সেই রিপোর্টের অসারতা প্রমাণিত হয়েছে।
আরো প্রমাণিত হয়েছে এই ভলকার তুর্ক একটা দুষ্কৃতিকারী। সেই দুষ্কৃতিকারী ইউনূসের বন্ধু, ইউনূসের কাছ থেকে সে মানে ঘুষ খেয়ে এই ধরনের একটি অ্যাবসার্ড রিপোর্ট বাংলাদেশে দিয়ে এসেছে। এবং 1400 যেখানে মৃত হয়েছে তাদের আনুমানিক যে হিসাব, যার কোনো ডেটাবেজ নাই, সরকারের গেজেট নোটিফিকেশনে দেখানো হলো 834 জন মারা গেছে। সেই 834 জন সরকারের গেজেট নোটিফাই করেছে, যার মধ্যে আবার 157 জন ফেরত আসছে সরজমিনে, তারা জীবিত আছে, আমরা দেখতে পাচ্ছি। এই প্রথম আলো আপনি উল্লেখ করলেন, এই প্রথম আলো 41টা কেস তাদের বাড়িতে গিয়ে প্রমাণ করে আসছে যে সেই 41 জন ওই গেজেট নোটিফিকেশন হয়ে যারা শহীদ হয়ে গেছে, শহীদি ভাতা পাইতেছে, সেই 41 জন যারা বাড়িতে বসবাস করতেছে, তারা বহাল তবিয়াতে আছে। তার মানে মিথ্যার বেসাতে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের অনুমোদন ছাড়া এই ভলকার তুর্ক, এই কি বলে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসাবে সে এখানে 2 নম্বরই করে এখানে একটা ভুল তথ্য সারা বিশ্বের কাছে দিয়ে আসছে। সেটা দিনে দিনে প্রমাণিত হচ্ছে, এবং শুধু ওইখানে প্রমাণ থেমে থাকেনি। আপনি লক্ষ্য করবেন যে জাতিসংঘের দেয়া প্রতিবেদনের 1400 নিহতের তালিকায় জামাতে ইসলামের যিনি আমির, আজকে যিনি বিরোধী দলের নেতা, যিনি নির্বাচনে ফেল করেছিল, তাকে বিএনপির প্রার্থীকে হারাইয়ে দিয়ে তাকে বিজয়ী ঘোষণা করানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিএনপির এক নেতা, সাবেক এমপি হারুনার রশিদ, তিনি প্রকাশ্যে বক্তব্যে বলেছেন। আরো অনেক অনেক নেতা যারা হেরে গেছিল তাদেরকে জেতানো হয়েছে বিরোধী দল হিসেবে জামাতকে ক্ষমতায় রাখতে। সেই শ্বেত শুভ্র চেহারার একটি মানে কি বলবো ইবলিস রূপী সেই ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে যে মিথ্যাচার করেছে যে সে 1400 শহীদের মধ্যে 1200 শহীদের প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে আসছে। তাহলে এই যে মানে কি বলে সাদা শয়তান, সেই সাদা শয়তান যে 1200 বাড়িতে গেল, সেই 1200 বাড়ির ঠিকানা, তাদের নাম, তাদের সমস্ত কিছুর সে কোথায় পাইলো, যেখানে গেজেট নোটিফিকেশন হয়েছে 834 জন। তাহলে সমস্ত কিছুই তাদের এই মিথ্যার উপরে বেশি দিন টিকে না। যেমন টিকে নাই যে 24 জুলাই 16 তারিখ থেকে আগস্ট 15 তারিখ পর্যন্ত যে প্রতিবেদন দেওয়া হয়েছে, হত্যার দায় দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের উপরে, তার পুলিশ বাহিনীর উপরে। যদি তাই হইতো তাহলে তারা ইনডেমনিটি জারি করলো কেন? যে যারা খুন করেছে সে খুনের বিচার করা যাবে না, যারা খুন হয়েছে তাদের পোস্টমর্টেম করা যাবে না, এবং যারা খুন করেছে বলে অভিযুক্ত হয়েছে তাদের দেওয়া হলো, ইনডেমনিটি দেওয়া হলো। ইনডেমনিটি কাদেরকে দেয়? খুনিদেরকে দেওয়া হয়, যেটা জিয়াউর রহমানের শাসনামলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড 15ই আগস্টের খুনিদেরকে এই ধরনের ইনডেমনিটি দেওয়া হয়েছিল। তার মানে হতেছে তারাই খুন করেছে, এবং তাদের ইউনূসের 2-3 জন উপদেষ্টা তারা প্রকাশ্যে স্বীকার করেছে যে তারাও স্নাইপারের টার্গেট ছিল। এই স্নাইপার রাইফেল 7.62 ক্যালিবারের তা কারা সরবরাহ করলো, কারা এটা গুলি করেছে, এখন ভুরি ভুরি নজির আমাদের হাতে আছে, ভিডিও ফুটেজ আছে, যেগুলো আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে সেটা প্রতিনিয়ত দিচ্ছি, যে তোমরা দেখো যে অভিযোগে অভিযুক্ত করা হলো শেখ হাসিনা সরকারকে, এবং একজন নারী বোরকা পরিহিত, তার কাছে একটা স্নাইপার রাইফেল কাপড় দিয়ে ঢাকা, সেটা সে মিলিটারিকে হস্তান্তর করতেছে। তাহলে এই নারীর কাছে এই রাইফেল কে দিয়েছিল? সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সে তার হাতে স্নাইপার রাইফেল নিয়ে তার ছোট শিশু পুত্রকে পাশে বসিয়ে সে বলতেছে, I hate Awami League. I took this gun, I went outside, I shoot people and kicked out Sheikh Hasina's government. তিনি স্বীকার করেছে। একজন নৌবাহিনীর কর্মকর্তা প্রকাশ্যে সে ঘোষণা করেছে যে সাদা পোশাকে মিছিলের মধ্যে এসে আমি এই কি বলে AK-47 রাইফেল নিয়ে আমি শুট করতে করতে সেখানে আগাই।
সাতক্ষীরার একজন বিএনপি নেতা বলেছে সে একা 84 রাউন্ড গুলি করেছে, 17 জনকে হত্যা করেছে সেখানে। বিএনপির একজন সহ সভাপতি সিরাজগঞ্জে সে প্রকাশ্যে জনসভায় স্বীকার করেছে যে সিরাজগঞ্জে পুলিশের যে 12 জন সদস্যকে পুড়িয়ে হত্যা করা হয় সেটার নেতৃত্ব সে দিয়েছে, হত্যাকাণ্ড করেছে। তো ফলে দিবালোকের মতো সত্য আজকে যে সমস্ত হত্যাকাণ্ড তারা করে এই কোটা আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করে এই রাস্তায় নামায় নিয়ে আসে এবং নিরীহ জনসাধারণকে হত্যা করে তার দায় চাপায় শেখ হাসিনা সরকারের উপরে। ফলে মানুষ আজ ফুঁসে উঠছে দৈনন্দিন জীবনযাত্রায়, দ্রব্যমূল্য, আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, কর্মপরিবেশ, সমস্ত কিছু রুইন হয়ে যাচ্ছে। যেখানে শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কোভিডকালীন সময় সহ 6.8% প্রবৃদ্ধি ছিল, জিডিপির গ্রোথ ছিল, সেটা নেমে এসে 3.3-তে আসছে। এটা আমাদের কথা না, এটা বিশ্ব ব্যাংকের কথা, এটা IMF এর কথা। তো সেই দেশ আজকে তলানিতে চলে যাচ্ছে, 30 লক্ষের উপরে বেকার। এটা আমাদের কথা না, যারা শ্রম অধিকার নিয়ে কাজ করে শ্রমিক নেতা, যারা সেই শ্রমিক নেতা এবং গার্মেন্টস মালিকরা বলতেছে যে 22 লক্ষ, 27 লক্ষ, 30 লক্ষ শ্রমিক বেকার। সেই অধিকাংশ বেকার শ্রমিকদের মধ্যে গার্মেন্টস শিল্পে নারী শ্রমিকরা বেকার হয়ে সমাজে আর একটা অনাচার সৃষ্টি করছে। তারা আজকে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে, কারণ তারা কোথায় যাবে? তাদের কর্মসংস্থান হারাচ্ছে, দেশে নতুন কোনো বিনিয়োগ নাই, লক্ষ্য করবেন। এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ওই যে একটা ক্যারেক্টার দেবপ্রিয় ভট্টাচার্য, তাকে দিয়ে একটা রিপোর্ট শ্বেতপত্র প্রকাশ করেছিল, একটা বানোয়াট রিপোর্ট জমা দিয়েছে। এরপরে আসল সত্য বেরিয়ে আসছে যে কি পরিমাণ, কত লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়েছে এই ইউনূসী আমলে এবং বিএনপির আমলে হচ্ছে। ফলে বাংলাদেশ যে ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছিল উন্নয়নশীল দেশের কাতারে গিয়ে, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান থেকে শুরু করে শান্তির শৃঙ্খলার একটি সুবাতাস বইছিল, উন্নয়নের শিখরে আরোহণ করেছিল। একটা মানুষ ঢাকা শহরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 3 থেকে 4 ঘন্টা সময় ব্যয় হতো, সেটাকে লাঘব করে জননেত্রী শেখ হাসিনা সরকার বিভিন্ন অবকাঠামো তৈরি করে আপনি 20 থেকে 30 মিনিটের মধ্যে সীমায় নিয়ে এসেছিলেন। মেট্রো রেল তার অন্যতম উদাহরণ। এক্সপ্রেসওয়ে, যে এক্সপ্রেসওয়ে তৈরি করেছে, ফার্মগেট থেকে এয়ারপোর্টে যাইতে 10 থেকে 12 মিনিট সময় লাগে মাত্র, যেটা 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো। তো এই অসাধ্য সাধন করেছেন। পদ্মা ব্রিজ করে 23টা জেলায় যে দূরত্ব কমিয়ে এনেছেন, জিনিসপত্রের সরবরাহ বৃদ্ধি করেছেন, মানুষ তার সুফল পাচ্ছিল। লক্ষ লক্ষ মানুষ, গৃহহীন ভূমিহীন মানুষদেরকে ঘর তৈরি করে তাদের একটা আশ্রয়ের স্থান, একটা ঠিকানা করে দিয়েছিলেন শেখ হাসিনা। সবচেয়ে নিম্ন স্তরের মানুষ, সুইপার যারা, সেই সুইপারদের কলোনি তৈরি করে তাদেরকে মাল্টি স্টোরিড আবাসিক বিল্ডিং এ বসবাস করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন, বস্তিবাসীদেরও একইভাবে। তো সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে আজকে বিএনপি মিথ্যাচারের উপরে, মিথ্যার উপরে বেসাতি করে এই জাতীয় সংসদকে একটি হাস্য রসাত্মক খোয়ারে পরিণত করেছে। প্রতিদিন সেখানকার সংসদ সদস্যদের উপস্থাপনা দেখলে মানে হাসি সম্বরণ করতে কষ্ট। জি, আমি অনেক ধন্যবাদ। আসলে এই আলোচনাটি স্বাভাবিকভাবেই দীর্ঘ হওয়ার কথা, কিন্তু খুব বেশি বড় করে ফেললে আমরা অনেকে একটু ধৈর্যচ্যুতি করতে পারে। এই কারণে মূল আলোচনার যে বিষয়টা, দর্শক যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, তিনি বিশ্লেষণ যেটুকু করলেন যে এই সরকার কেন মিথ্যাচারের উপরে ভর করে বা নিজেদের মিথ্যা আড়াল করার জন্য অন্যদের উপরে মিথ্যার দায় চাপানোর চেষ্টা করে, একদম পরিপূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড গুলো বা ভিতর কেন এই সরকার এই এমনটা করছে বিশদ বিবরণ দিলেন। আমি মোহাম্মদ আলী সিদ্দিকী আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি দর্শক আপনারা
প্রথম আলোর খবরটি একটু দেখতে পারেন। সেখানে তারা বিস্তারিত তুলে ধরেছে, অনুসন্ধানী প্রতিবেদন তুলে এনেছে এবং সেখানে তারা বলেছে যে এই কিভাবে এই যারা মারা গেছেন, যাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের পরিবার কতটা আতঙ্কিত, ভয়ে ভীত সন্ত্রস্ত, এবং প্রমাণ যাতে না থাকে বাইরের মানে প্রশাসনের পক্ষ থেকে চাপ দিয়ে তার সব আলামতগুলো পর্যন্ত নষ্ট করতে বলা হয়েছে। এবং সেখানে একটা জিনিস অপমৃত্যু হিসাবে আপনি দেখেন এই মৃত্যুগুলাকে জোর করে, এবং ওই মধুখালীর প্রান্ত মির্জাকেও অপমৃত্যু হিসাবে সেখানে তারা সার্টিফাই করেছে। জি হ্যাঁ, আপনি নিয়ে পিটিয়ে মেরে ফেলতেছেন, আপনি লাশ করে তাকে নদীতে ফেলে দিচ্ছেন, তারপরে আপনি বলতেছেন এটা অপমৃত্যু, যাতে ভবিষ্যতে কোনো মামলা করে কেউ কাউকে দায়ী করতে না পারে। জি।